আসসালামু আলাইকুম আমার ব্যাংকার্স সহকর্মী এবং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি আপনাদের সামনে, একটি ভিডিও ক্লাস যেটা হলো ইনভেস্টমেন্ট সম্পর্কিত। এটা এমন একটি ক্লাস যারা ইনভেস্টমেন্ট সম্পর্কে ধারণা নাই এবং অথবা ইনভেস্টমেন্টে কাজ করতে ইচ্ছুক, সাহস পাচ্ছেন না, অথবা এই সম্পর্কে জানতে আগ্রহী, তারা এই ক্লাসটি থেকে উপকৃত হবেন এবং এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। এবং ইনভেস্টমেন্ট এমন একটা বিষয় ব্যাংকের, যেটার মাধ্যমে আমরা ব্যাংক আর্ন করে এবং আর্নিং এর মূল সোর্সই হলো ইনভেস্টমেন্ট। সুতরাং এই বিষয়ে পারদর্শী হওয়াটা, এই বিষয়ে নলেজ থাকাটা প্রতিটি ব্যাংকারের জন্য অতীব জরুরি। সুতরাং এই ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং বারবার দেখবেন, যাতে করে এই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে এবং আপনি যদি ইনভেস্টমেন্টে কাজ করেন বা কখনো করার সুযোগ হয়, তাহলে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি এখন শেয়ার করছি একটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসটা করব ইনশাল্লাহ। আহ, এখানে আমরা একটি পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছেন, আহ, যেটা আমি শুরু থেকে স্টার্ট করি। আহ, বিষয় হলো responsibilities, responsibility, activities and alertness to be maintained by investment officers। আসলে আমি আমার এই ক্লাসটা হলো ইনভেস্টমেন্ট অফিসারের জন্য, অথবা যারা ইনভেস্টমেন্ট অফিসার হতে যাচ্ছে তাদের জন্য, অথবা ইনভেস্টমেন্টটা কিভাবে দিই। আসলে ক্লাসটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভেস্টমেন্ট কিভাবে, কাকে দিব, কিভাবে দিব, কেন দিব এবং কিভাবে সিলেক্ট করব ইনভেস্টমেন্ট ক্লায়েন্টকে। তারপর ইনভেস্টমেন্ট দেওয়ার পরে আমাদের কি কি দায় দায়িত্ব আছে, কি কি অ্যাক্টিভিটিজ আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। আহ, আমি ক্লাসটি নিচ্ছি, আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, S9 ELTCর পক্ষ থেকে। আহ, প্রথম হলো ইনভেস্টমেন্ট হোয়াট অ্যান্ড হাউ। ইনভেস্টমেন্ট কি এবং কিভাবে, সেটা আলোচনা করব। তো প্রথমেই আমরা ইনভেস্টমেন্ট ক্লায়েন্টকে সিলেক্ট করব, তাই না? ইনভেস্টমেন্ট ক্লায়েন্টকে সিলেক্ট করার জন্য কিছু কোয়েরি আছে, কিছু প্রশ্ন আছে ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট সম্পর্কে। তার পার্সোনালিটি সম্পর্কে প্রথমে জানবো। এই পার্সোনালিটি সম্পর্কে আমরা এখানে দেখেন যে ফার্স্ট বি ইন্ট্রোডিউসড উইথ দ্য ক্লায়েন্ট অ্যান্ড লার্ন এভরিথিং অ্যাবাউট হিজ পার্সোনালিটি। তার পার্সোনালিটি সম্পর্কে যে বিষয়গুলো জানবো সেটা হলো, প্রথম হলো অনেস্টি। তার অনেস্টিটা ঠিক আছে কিনা সেটা জানবো। আহ তারপরে তার ফ্যামিলি স্ট্যাটাসটা কেমন, ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানবো। বিজনেস স্ট্যাটাসটা কেমন, বিজনেসটা কি লাভজনক, এটা কি কম্পিটিটিভ, বা তার অবস্থান কি, বিজনেস স্ট্যাটাসের কারণে তার পার্সোনালিটি বা তার সমাজে স্ট্যাটাস কেমন। তারপরে সোশ্যাল স্ট্যাটাসটা কেমন, ইকোনমিক স্ট্যাটাস কেমন, তার মানে আর্থিক অবস্থাটা কেমন, বিজনেস এক্সপেরিয়েন্স, মানে এই যে বিজনেসটা করছে এখন সেখানে কত দিন থেকে করছেন, কত বছর থেকে করছেন এবং এটার সাথে কি তিনি লেগে আছেন, তার অভিজ্ঞতাটা আসলে কি মানে ফলপ্রসূ কিনা, মানে বিজনেস পারফরমেন্স তার কেমন, এই সমস্ত বিষয় দেখতে হবে। ফিজিক্যাল হেলথ, সে আসলে ফিট কিনা। ফিট যদি না হয়, সে দুর্বল যদি হয়, অলস হয়, তাহলে কিন্তু আমরা তাকে দেব না। মেন্টাল অ্যাটিটিউড, মেন্টাল অ্যাটিটিউডটা ভালো হতে হবে। আসলে দেখা যাচ্ছে যে সে কথা চেঞ্জ করে, কথা হয়তো সকালে এক কথা, বিকালে এক কথা, অথবা কথার মধ্যে অনেক পেঁয়াজ আছে, এই ধরনের ক্লায়েন্টকে কিন্তু আমরা দিব না। কারণ আপনি যখন একজন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সে টাকা নেওয়ার জন্য অনেক ভালো ব্যবহার করছে, কিন্তু অন্য জায়গায় কিছু সময় তার আসল রূপটা ফুটে ওঠে। আপনি ভালো করে তার সাথে যদি মিশেন, তাহলে পরে বুঝতে পারবেন। এরকম অ্যাটিটিউডটা যদি প্রকাশ হয়ে যায়, তার অ্যাটিটিউডটা ভালো না, তাহলে পরে তাকে আমরা কোনো ইনভেস্টমেন্ট দেবো না। এডুকেশনটা কোয়ালিটিটা কেমন আসলে, সে আসলে পরিপূর্ণ, যেটাকে আমরা শিক্ষিত বলি, সেইটা কিনা, তা সেটা আমরা দেখবো আর কি। শুধু সার্টিফিকেট আছে কিন্তু সেটা না, দেখা যাচ্ছে যে সার্টিফিকেট আছে ঠিক আছে, কিন্তু সার্টিফিকেট কেমন, সে জাল, অথবা আসলে কোনো রকম পাঠ করেছে। এডুকেশনটা আসলে আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়। যে আসলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে এডুকেশনের যে সার্টিফিকেট সেটাই শুধু দেখবো না, আমরা দেখবো যে আসলে তার
সে আসলে মানুষ হিসেবে আসলে স্বাভাবিকভাবে শিক্ষিত কিনা, স্বশিক্ষিত কিনা, এটা আমি বলতে যাচ্ছি। স্টিডিনেস, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে বিজনেসটা দেখা যাচ্ছে অনেকে আজকে কিছুদিন আগে একটা বিজনেস করলো, তারপরে তাকে ভালো লাগছে না আরেকটা বিজনেস ধরলো, 6 মাস পর আরেকটা বিজনেস। এইরকম হলে তাকে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট দিতে পারবেন না, কারণ দিবেন না। কারণ হলো তিনি কোনো বিজনেসে মানে সফল হতে পারবে না। যে হলো স্টিডিনেস থাকে, সে সফল হতে পারে। যার আস্তে আস্তে উন্নতি হচ্ছে, ধীরে হোক কিন্তু উন্নতি হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে, তাকে আমরা ইনভেস্টমেন্ট দেবো। কারণ সে এটা স্বাভাবিকভাবে স্বাভাবিক গতি আছে সেই বিজনেসের। কিন্তু অনেক অনেকে আছে হঠাৎ করে অনেক লাভ করে, সে তার মেন্টাল অ্যাটিটিউডটা তখন চেঞ্জ, আবার দেখা যাচ্ছে সে ফল করছে। সুতরাং এই বিষয়টা দেখতে হবে, স্টিডিনেস একটা ইম্পর্টেন্ট বিষয়। আর সিআইবি তো এটা স্বাভাবিক বিষয়, সিআইবি তার ব্যক্তিগতভাবে সে লোন নিয়েছে কিনা সেই সিআইবি থেকে আমরা সেটা দেখে নেব, যে সে ডিফল্টার বা অন্য জায়গায় কোনো মানে গ্যারেন্টর বা এই সমস্ত বিষয়গুলো দেখব। তাহলে এখানে যে পার্সোনাল বিষয়গুলো, অনেস্টি, ফ্যামিলি স্ট্যাটাস, এগুলো সবকিছু ও, দেখার পরে যদি পজিটিভ হয়, আমরা তার সাথে মিশবো, দেখবো, আশেপাশের লোকজনের সাথে কথা বলবো, এইগুলো করার পরে যদি নেগেটিভ হয় তাহলে রিজেক্ট করে দেবো ভেরি পোলাইটলি, দ্যাট উই ক্যানট গিভ হিম অর হার এনি ইনভেস্টমেন্ট ফেসিলিটি। আর যদি এগুলো সবগুলো পজিটিভ হয়, একটাও যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু দিব না। এটা দেখা যাচ্ছে যে 11টা পয়েন্টের মধ্যে একটা নেগেটিভ, তাহলে কিন্তু দিব না। তাহলে এখানে একটা নেগেটিভ পয়েন্টই আপনাকে আপনার ইনভেস্টমেন্টটাকে খারাপ করে দেবে। সুতরাং আমরা এই বিষয়ে একদম সতর্ক এবং মানে, উম, আহ, এটা বোল্ডনেসের সাথে এটা কাজ করব যে আমরা এই পার্সোনাল এই যে বিষয়গুলো, এগুলো যদি পজিটিভ না হয়, তাহলে একটাও যদি মানে নেগেটিভ হয়, তাহলে মানে আমরা তাকে দিব না। আর সবগুলো যদি পজিটিভ হয়, মোটামুটি পজিটিভ হয়, তাহলে মানে আমরা পরের ধাপে যাব। পরের ধাপে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখতে হবে, উই হ্যাভ টু সি দ্য বিজনেস, অ্যাকচুয়ালি দ্য বিজনেস, সরি, প্রিভিয়াস, আমরা এখানে বিজনেসটা দেখব। তো প্রথম আমরা দেখবো যে বিজনেসের ক্যাপিটাল মানে মূলধনটা কেমন, স্টক কেমন, টার্ন ওভার মানে যে বিক্রি হচ্ছে, বিক্রি পরে যে টাকাটা আসছে সেটা কি রকম, কেমন বেচা বিক্রি হচ্ছে সেইটা, বিজনেসটা কবে শুরু হয়েছিল সেটা আমরা দেখবো, বিজনেসের প্লেসটা কোথায়, এটা একদম খুব রমরমা ব্যবসায়ী এই প্লেসে আছে কিনা, নাকি একটু ভিতরে যেখানে ক্লায়েন্ট যেতে চায় না সেরকম জায়গায়, হুম, যেখানে কেউই যায় না, একটা নির্জন জায়গায় একটা দোকান করে বসে আছে, বা এমন একটা জায়গায় যে অলিগলি খুঁজে খুঁজে তাকে যেতে হয়, কিন্তু সেখানে আসলে সাধারণ যারা, যাদের যাওয়ার কথা, তারা আসলে যায় না। এরকম প্লেস হলে কিন্তু আমরা সেখানে ইনভেস্টমেন্ট দেবো না, কারণ তার চয়েস অফ প্লেস টা ভালো না। কম্পিটিশন, সে বিজনেসটা করছে, এটা খুব কম্পিটিটিভ, এবং সেই যে কম্পিটিশনটা আছে সেটার সাথে সে টিকে থাকার মতো যোগ্যতা রাখে কিনা, সেগুলো আমরা দেখব। হু ইজ দ্য ম্যানেজার, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে অনেক সময় দেখা যায় যে ব্যবসার মালিক যে তার চেয়ে ম্যানেজার অনেক বুদ্ধিমান হয়ে যায়। তাহলে এই এই ধরনের বিজনেসে ইনভেস্ট করা কিন্তু রিস্কি, কারণ ম্যানেজার যদি বেশি বুদ্ধিমান হয়, ম্যানেজার যদি মালিককে চালায়, তাহলে পারে ম্যানেজার যে কোনো সময় আসলে মালিককে ঠগিয়ে সবকিছু নিয়ে চলে যাবে এবং ইনভেস্টমেন্টটাকে খারাপ করে দেবে। এরকম এরকম ক্ষেত্রে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট দেব না। ইনভলভমেন্ট অফ দ্য প্রোপাইটার, প্রোপাইটারের ইনভলভমেন্ট কেমন, আসলে প্রোপাইটার এখানে খাটাখাটনি করে এবং সবকিছুতে হিসাব নিকাশ, মালপত্র সবকিছু দেখাশোনা করে কিনা, প্রপার মনিটর করে কিনা, করার ক্ষমতা রাখে কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। ইনভলভ কিনা, সে নাকি অন্যের উপর নির্ভরশীল, অন্যরা যা বলে তাই করে, ম্যানেজার যা বলে সেটা করে, এইটা হলে, এবং খুব অলস এবং আয়াসপূর্ণ জীবনযাপন করে, তাহলে কিন্তু হবে না। টেন্ডেন্সি টু সেল ক্রেডিট, সেল ইন ক্রেডিট মানে বাকিতে বিক্রির প্রবণতা, এটা থাকলে ওই বিজনেসটা আসলে কখনো সফল হবে না, এবং মানে ফল করবে, মানে শেষ হয়ে যাবে। হুই ইজ অর হার সাপ্লায়ার্স, তাকে যে মাল প্রোভাইড করে তারা কারা, তাদের সেই সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে যে কেমন এগুলো। দেখা যাচ্ছে যে একটা বিশাল একটা সিন্ডিকেটের মধ্যে সে পড়ে আছে, তাহলে কিন্তু এটা রিস্কি,
কারণ কিছু সময় সে লাভ করছে, তারপরে সিন্ডিকেট ভেঙে দিলে বা কোনো কিছু একটা সমস্যা হলে সে তার ব্যবসা ফল করলো। এরকম অন্যের উপর নির্ভরশীল ব্যবসা যদি হয়ে যায়, খুব অতি নির্ভরশীলতা, তাহলে কিন্তু ওইটা রিস্কি বিজনেস। ওইখানে ইনভেস্টমেন্টটাও রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে যাবে। হুইজ আর হার কাস্টমার্সরা কেমন, দেখা যাচ্ছে বলো কাস্টমার এবং একটা ওয়াইড ভ্যারাইটিস অফ কাস্টমার্স, এবং কাস্টমার্সের সংখ্যা বেশি এবং মান খুব ভালো, তাহলে কিন্তু ব্যবসার একটা প্রসপেক্ট আছে। এরকম ক্ষেত্রে আমরা আমাদের ইনভেস্টমেন্টেরও একটা প্রসপেক্ট আছে। এই বিষয়গুলো আমরা দেখে যদি পজিটিভ হয় তাহলে সামনে এগোবো, আর যদি নেগেটিভ হয় তাহলে তো আমরা সেটাকে রিজেক্ট করে দেব। এরপরে আমরা উই হ্যাভ টু সি কোলাটারাল সিকিউরিটি। কোলাটারাল সিকিউরিটি যেটা দেখবো হলো প্লেস, প্যাসেজ টু দ্য ল্যান্ড, কোয়ান্টিটি অফ দ্য প্রপার্টি। প্রপার্টি প্যাসেজ তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্লেস, যে প্রপার্টিটা নিব সেটা কোন স্থানে অবস্থিত, কোন স্থানে অবস্থিত। স্থানটা এমন একটা প্লেস হতে হবে যে এখনই যদি বিক্রি নোটিশ দেওয়া হয় মানুষ কিনতে আগ্রহী, এইরকম একটা জমি হতে হবে। প্যাসেজ টু দ্য ল্যান্ড মানে জমিতে যাওয়ার একটা আহ, মানে অথরাইজড এবং বা দলিলে থাকা, বা সিটি কর্পোরেশন হোক বা যে কোনো মানে সরকারি রাস্তা থাকতে হবে। তারপরে কোয়ান্টিটি অফ প্রপার্টি, প্রপার্টিটা কোয়ান্টিটি কেমন, এবং খন্ডে খন্ডে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো কিনা, ছড়ানো ছিটানো হলে সেটা নেওয়া যাবে না। ক্লায়েন্টস ওনারশিপ, ক্লায়েন্টের ওনারশিপ থাকা উচিত, এবং এটাই এক নাম্বার কোলাটেরাল সিকিউরিটি। আর যদি থার্ড পার্টি হয়, সেটা বাবা মা হলেও সেখানে কিন্তু আসলে ব্যবসার প্রতি ভালোবাসা থাকবে না, কারণ ব্যবসা যদি নষ্ট হয় তাহলে আমার ক্লায়েন্টের নিজের জমি নষ্ট হবে, কিন্তু যদি থার্ড পার্টি দেয় তাহলে কিন্তু ওই জমির ওপরে বা ওই ল্যান্ডের উপরে, ল্যান্ড বা বিল্ডিং এর উপরে তার ভালোবাসা নাই, কারণ এটা তো তার বাবা মামার, মানে তার মানে তার আর একটা আরো ওয়ারিশান আছে তাদেরও। সুতরাং এবং আর বন্ধু বা অন্য কেউ হলে তো কথাই নাই। সুতরাং এই থার্ড পার্টি অ্যাভয়েড করাটাই ভালো। ইউসেজ অফ দ্য প্রপার্টি, প্রপার্টির ব্যবহারটা থাকতে হবে, হয় কোনো কিছু চাষ হচ্ছে সেখান থেকে উৎপাদন হচ্ছে, সেখান থেকে ভালো একটা লাভ হচ্ছে, অথবা প্রপার্টিটা ভাড়া দিয়ে সেখান থেকে ইনকাম হচ্ছে, এইরকম ইউসেজটা থাকলে ভালো হয়। তাহলে পরে ব্যবহার হলে হয় কি যে এটা বিক্রি করাটা সহজ হয়, এবং মূল্য থাকে, এবং উভয়ের জন্য এটা সিকিউরিটি কিন্তু। প্রপার্টিটা এমন একটা জিনিস, ব্যাংকের জন্য সিকিউরিটি আর ওই ক্লায়েন্টের জন্য সিকিউরিটি। ক্লায়েন্ট এটা প্রপার্টিটা যদি ভালো হয় সে কিন্তু কোনোভাবে এটা হাতছাড়া করতে চাইবে না, আর যদি প্রপার্টিটা ভালো না হয় তাহলে কিন্তু সে ভাববে যে প্রপার্টি চলে গেলে যাক, আমার অত ভাবার প্রয়োজন নাই। পটেনশিয়াল, এরপরে দেখবো যে পটেনশিয়ালিটি অফ দ্য প্রপার্টি, প্রপার্টিটা পটেনশিয়াল কিনা, এখানে আরো নতুন কিছু হতে পারে কিনা, এটার মূল্য আরো সামনে বৃদ্ধি পেতে পারে কিনা, এইরকম কিছু ব্যবসায় এটা কমার্শিয়াল প্লেসে পরিণত হতে পারে কিনা, এই ধরনের পটেনশিয়ালিটি হলে ভালো হয়। এস্টিমেটেড ভ্যালুয়েশনটা আমরা করব। এগুলো পজিটিভ হলে উই হ্যাভ টু সি uh, the things about collateral security and take fresh and clean opinion from the advocate. অ্যাডভোকেটের কাছ থেকে আমরা কি নিব, লোকেশনটা কেমন, পজিশন মানে দখলে আছে কিনা, এটা ইম্পর্টেন্ট, ডিমার্কেশন মানে বন্টন করা আছে কিনা, কোন দিককার চৌহদ্দিটা কি, এটা দেখতে হবে। আহ এবং ডিমার্কেশন মানে ভাগ বাটোয়ারা যদি থাকে তাহলে কোন অংশটুকু আপনার মানে ক্লায়েন্টের, আপনার ক্লায়েন্টের, সেইটা কিন্তু স্পষ্ট থাকতে হবে। ডিমার্কেশন না হলে কিন্তু আপনি নিতে পারবেন না, এটা নেওয়াটা উচিত না, এটা রিস্কি। সিকিউরিটি না হয় এটা রিস্কি প্রপার্টি হয়ে যাবে। এস এ খতিয়ান, আর এস খতিয়ান, এগুলো খতিয়ান নিতে হবে, এবং এবং এটা কি করতে হবে, লিঙ্কিং ডিডস মানে পিট দলিল বা বায়া দলিল গুলো, যেটা এস এ খতিয়ান থেকে আর এস খতিয়ান পর্যন্ত এবং টাইটেল ডিড পর্যন্ত একটা লিঙ্ক থাকে, সেইটার, সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। তারপরে প্রপোস্ট খতিয়ান, ডিসিআর, খাজনা, এগুলো ঠিক আছে কিনা এটা দেখতে হবে। প্রপোস্ট খতিয়ান এবং ডিসিআর হলো এই যে যে রসিদটা প্রথমে খতিয়ানের জন্য যেটা দেওয়া হয় সেটাকে ডিসিআর বলে, খাজনা, এগুলো দেখে নিতে হবে। এরপরে টাইটেল ডিডসটা ইম্পর্টেন্ট, এইটা অবশ্যই অরিজিনাল ডিড হতে হবে, কোনোভাবে টোকেন মানে অরিজিনাল ডিড পাওয়ার জন্য একটা টোকেন দেয়, এই টোকেনটা নিয়ে কিন্তু আমরা কখনো ইনভেস্টমেন্ট দিব না।
এটা খুব রিস্কি, কারণ টাইটেল ডিডটা সে অরিজিনালটা উঠিয়ে নিতে পারে বা হাতছাড়া হয়ে যেতে পারে এটা, সুতরাং টাইটেল ডিডটা অবশ্যই অরিজিনাল অবস্থাতেই আমরা ইনভেস্টমেন্ট দিব। প্লট ম্যাপ বা অফ দ্য গিভেন মৌজা, গিভেন মৌজার প্লট ম্যাপটা আমরা জোগাড় করে যেদিন ভ্যালুয়েশন হবে সেদিন আমরা এটা অন্তত দেখে নেব, হাতে যদি নাও থাকে আমরা জোগাড় করে নিয়ে প্লট ম্যাপ থেকে বুঝে নেব যে জমি কোনটা। কারণ অনেক সময় ছবি তোলার সময় বা দেখানোর সময় দেখা যাচ্ছে যে আসলে তার জমি অন্য জায়গায়, আহ দেখাচ্ছে আর এক জায়গায়। হুম, এরকম হয়ে যায়। তো সুতরাং প্লট ম্যাপ থেকে একদম বুঝে নিব যে এই জমিটা কোনটা, মৌজা ম্যাপ থেকে। নট ভেস্টেড প্রপার্টি মানে এনিমি প্রপার্টি, যেগুলো ওই যে আহ, শত্রু প্রপার্টি মানে সম্পত্তি বলা হয়, যেটা আসলে খাস জমির মতো, সেইগুলো যদি যেন না হয়, অথবা খাস প্রপার্টি যেটা খতিয়ান, এইটা যেন না হয়। টু বি অ্যাকওয়ার্ড, গভর্নমেন্টের দ্বারা অ্যাকওয়ার্ড হওয়ার সম্ভাবনা আছে কিনা, আহ, এইটা আমরা দেখে নেব। নট টু বি ব্রোকেন ডাউন বাই ফ্লাডেড ওয়াটার, আর বন্যার পানিতে ভেসে যাওয়ার বা ধসে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এটা দেখব। নট টু বি ফ্লাডেড এরিয়া, এটা অতিরিক্ত বন্যায় কবলিত কিনা এটা দেখব। ইনশিওর জেনুইননেস অফ ডকুমেন্টস ফ্রম, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এসি ল্যান্ড অফিসে যাব, রেজিস্ট্রেশন অফিসে যাব, ল্যান্ড রেভিনিউ কালেকশন অফিসে যাব, বালাম বুক দেখব, তারপরে রেকর্ড গুলো দেখব সবকিছু ঠিক আছে কিনা। এই এই নাম্বারগুলো দেখবো, জমির নাম্বারগুলো মিলিয়ে দেখবো। আহ, এই আর কি। এগুলো হলো, তাহলে আমরা কি আলোচনা করলাম? পার্সোনালিটি দেখলাম, বিজনেস দেখলাম, এরপরে কোলাটারাল সিকিউরিটি দেখলাম। আহ, এরপরে আছে ভ্যালুয়েশন রিপোর্ট ফ্রম দ্য ভ্যালুয়েশন কোম্পানি। এটা যদি পজিটিভ হয় ভ্যালুয়েশন, তাহলে ভ্যালুয়েশন আমরা সাধারণত 50%, 40% ধরে নেওয়া যায় যে আহ, জমিটার দাম যদি 100 টাকা হয়, তাহলে আমরা সর্বোচ্চ 40 টাকা দিতে পারি। আহ, উম, সুতরাং আমরা ছোট থেকে শুরু করব, হয়তো 10 বা 20 থেকে শুরু করব, 20 লাখ থেকে শুরু করলাম। যদি এটা 1 কোটি টাকা দাম হয় মার্কেট ভ্যালু, কারণ প্রথমে বেশি না দিয়ে ছোট থেকে শুরু করাটা ভালো। এরপরে এগুলো, এই যে তিনটা জিনিস আমরা দেখলাম, পার্সোনালিটি, বিজনেস এবং কোলাটারাল সিকিউরিটি, এরপর উই হ্যাভ টু মেক দ্য প্রপোজাল রেডি উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যান্ড ইনফরমেশন। আমরা এরপরে প্রপোজাল তৈরি করব। তো আমার ভিডিওটা দীর্ঘ হওয়ার কারণে আমি ভাগ ভাগ করে ভিডিওটা নেব, এর পরের অংশটুকু পরের ভিডিওতে দিব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা বারবার দেখবেন, এখান থেকে এটা ইনভেস্টমেন্ট সম্পর্কে পরিপূর্ণ একটা একটা ধারণা, মোটামুটি একটা ধারণা এই ভিডিও থেকে আপনি পাবেন। এবং ভিডিওটাতে কি শিখলেন সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং S9 ELTCর সাথে থাকবেন, এটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু উম, জানার থাকলে বা জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।